শোবিজ দুনিয়ার লুকোনো রহস্য, মঞ্চের আড়ালের সত্য, জনপ্রিয় নাটক সিনেমা ট্রেন্ডিং এর তালিকা আর মিউজিকের উত্থান পতনের সব খবর নিয়ে আমি আনিকা ইবনাথ হাজির হয়েছি স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ডের আজকের বিশেষ আয়োজনে। নান্দনিক চলচ্চিত্র, মননশীল দর্শক, আলোকিত সমাজ, এই প্রতিপাদ্য নিয়ে গত 10 জানুয়ারি 2026 অনুষ্ঠিত হয় 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। উৎসবটি চলবে 18 জানুয়ারি পর্যন্ত। এবার এই উৎসবের 33 বছরের ইতিহাসে সর্বোচ্চ দেশের সিনেমা অংশ নিয়েছে। এই বিস্তারিত জানবো শুরুতেই। গত 10 জানুয়ারি 24তম ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর্দা উঠেছে। শেষ হবে 18 জানুয়ারি। এই ফেস্টিভ্যাল করার জন্য আমাদেরকে প্রচুর যোগাযোগ রাখতে হয়। আমাদের প্রায় হাজার খানেক ছবি জমা পড়েছিল, সেখান থেকে আমরা প্রায় 245টি ছবি 91টি দেশ থেকে আমরা প্রদর্শন করছি। আর এবারই প্রথমবারের মতো কক্সবাজার সমুদ্র সৈকতে অনুষ্ঠিত হবে ওপেন এয়ার স্ক্রিনিং। বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের উদ্যোগে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ছবিগুলো লাবণী বিচ পয়েন্টে দেখানো হবে। এবছর 8টি বিভাগে 91 দেশের 267টি সিনেমা নির্বাচিত হয়েছে। বিভাগগুলো হলো এশিয়ান ফিল্ম কম্পিটিশন, রেট্রোস্পেকটিভ, ওয়াইড অ্যাঙ্গেল, বাংলাদেশ প্যানোরামা, সিনেমা অব দ্য ওয়ার্ল্ড, চিলড্রেন ফিল্ম সেশন, ওম্যান ফিল্ম মেকার বিভাগ, শর্ট অ্যান্ড ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম, স্পিরিচুয়াল ফিল্ম ও ওপেন টি বায়োস্কোপ। ঢাকা আলিয়স প্রসেস, বাংলাদেশ শিল্পকলা একাডেমি ও বাংলাদেশ জাতীয় জাদুঘর অডিটোরিয়ামে সিনেমাগুলোর প্রদর্শনী হবে। এর বাইরে স্ট্যামফোর্ড বিশ্ববিদ্যালয় প্রদর্শিত হবে। এবার আমাদের প্রতিবার যে কটা সেকশন থাকে ফিল্ম স্ক্রিনিং এ সবই আছে আমাদের এবার। আর স্ক্রিন প্লে ল্যাব যেটা করি, যেটা আমি ওটা দায়িত্বে আছি, সেটা আমরা গত 4 বছর ধরে আমরা করেছি সাউথ এশিয়াতে, আর এবার আমরা প্যান এশিয়া করছি। এশিয়া সব দেশ থেকে আসলে আমরা স্ক্রিপ্ট আহ্বান করেছিলাম। তো এটাই হচ্ছে নতুন সংযোজন এই বছরের। আর আমাদের কক্সবাজারে নতুন ভেন্যু অ্যাড হয়েছে, সো এইগুলাই নতুন নতুন এবার পাবেন। 1992 সাল থেকে ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবটি আয়োজন করছে রেইনবো ফিল্ম সোসাইটি। এখানে 91টা দেশের চলচ্চিত্র প্রদর্শিত হবে। বিভিন্ন দেশ থেকে মানুষ এসছে, তারা আমাদের সংস্কৃতি সম্পর্কে জানবে। এই যে চলচ্চিত্রগুলো প্রদর্শন হবে, এগুলো কেবল কিন্তু সিনেমা দেখা না, এগুলো হচ্ছে সমসাময়িক বিভিন্ন বিষয়ে বিশ্বের বিভিন্ন সমাজে কি ঘটে যাচ্ছে তার প্রতিফলন। দেখবেন অনেক অনেক প্রবাদ বাক্য অন্য যে কোনো ভাষায় খুঁজলেই পেয়ে যাবেন, কারণ জ্ঞানী লোকেরা সবসময়ই বিশ্বে একই ভাষায় কথা বলতো। তো এই যে সমাজগুলোর মূল্যবোধ অনেক বিষয়ে একরকমের ছিল, সেই মূল্যবোধের জায়গায় চর্চার আবার একটা ক্ষেত্র তৈরি করা, বিভিন্ন কমিউনিটিকে তাদের যে নিয়ত সংগ্রাম, সেগুলো এক কমিউনিটির সংগ্রাম আরো 90টা দেশের কমিউনিটির সামনে তুলে ধরা, এবং এই তুলে ধরার মাধ্যমে কেবলমাত্র যে সংস্কৃতির চর্চা হচ্ছে তা কিন্তু না, মূল্যবোধ শেয়ার করারও একটা বড় ক্ষেত্র তৈরি হচ্ছে। আমি মনে করি মানুষে মানুষে, সমাজে সমাজে মেলবন্ধন গড়ে তোলার জন্য এরকম উৎসব অনেক জরুরি। গত বৃহস্পতিবার 8 জানুয়ারি সন্ধ্যা 7:30টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে উদ্বোধনী মঞ্চায়ন হলো থিয়েটার রিয়ানের দ্বিতীয় প্রযোজনা তারতুফ। এ নিয়ে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। ভণ্ডামি, প্রতারণা ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে সাহসী ও বুদ্ধিদীপ্ত নাট্য উপস্থাপনা ফরাসি নাট্যকার মলিয়েরের রচিত ব্যঙ্গাত্মক কমেডি নাটক তারতুফ। এই রুমালটা রাখো। কেন? তোমার শরীরটা একটু ঢাকো, যাতে নজর না পড়ে। নাটকের কাহিনীতে দেখা যায় অর্গ নামের এক বিত্তশালী ব্যক্তি তারতুফ নামের এক ভণ্ড সাধুকে অন্ধভাবে বিশ্বাস করে। তারতুফ কৌশলে অর্গর বাড়িতে আশ্রয় নেয় এবং ধীরে ধীরে তার সম্পত্তি এবং পরিবারের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার চেষ্টা করে। তবে শেষ পর্যন্ত তারতুফের আসল রূপ সবার সামনে উন্মোচিত হয়। মলিয়ার রচিত নাটকটি বাংলায় অনুবাদ করেছেন লোকনাথ ভট্টাচার্য। নাটকটা মলিয়ার রচনা করেছেন ফরাসি নাট্যকার। পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ কমেডি ঘরানার নাটক যিনি রচনা করেছেন, তার মধ্যে তারতুফ
একটা অন্যতম, এবং এটা মলিয়ারের অন্যতম অনবদ্য সৃষ্টি। আমি এর আগে বেশ কয়েকটা কাজ করেছি এবং বেশ কয়েকটা কাজই হয়েছে হচ্ছে আপনার এক্সপেরিমেন্টাল, মানে খুবই নিরীক্ষাধর্মী। তো এবার আমি মনে করলাম যে এবার শুধু একটা নাটকই করি আমরা, এবং কমেডি দেখলাম যে আমি অনেকদিন ধরে শিল্পকলার আমার সাথে আমি বিচরণ করি এই জায়গায়। তো কমেডির সংখ্যাটা খুবই কম, হাতে গোনা। আমরা আসলে এই মুহূর্তে একটু হলেও হেসে উঠতে চাই, কোথাও না কোথাও ওই ক্ষুধাটা কাজ করে। মনে হচ্ছে একটু যদি আমি যদি একটু একটু হেসে উঠি, মনে হচ্ছে না আমি তো বেঁচে আছি। সো ওই জায়গা থেকে, ওই তাড়না থেকে আসলে এই কমেডি জনরার নাটকটা আসলে আপনার সিলেক্ট করা এবং সেটাকে মঞ্চায়নের মাধ্যমে দর্শকের সামনে নিয়ে আসা। তারতুপ নাটকের সহকারী নির্দেশনা এবং সঙ্গীত পরিকল্পনায় আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী জাদিদ ইমতিয়াজ আহমেদ সিয়াম। পোশাক পরিকল্পনা করেছেন পলি চৌধুরী। আমি এলভির প্লে করেছি, আর আমার ক্যারেক্টারটা হচ্ছে খুবই সাজুগুজু করে, তারপর হচ্ছে সে একটু মানে লাইক মজার মানুষ, লাইফটাকে ফান বা এনজয় করা পছন্দ করে, এত সিরিয়াস সে থাকে না, সবসময় লাইক ফেয়ারি টেল ইন এভরিওয়্যার। সো ওরকম একটা ক্যারেক্টার আমি প্লে করেছিলাম। নাটকটার নাম হচ্ছে তারতুফ, এবং তারতুফ নাটকের তারতুফ ক্যারেক্টারটা নিয়ে আমি কাজ করছি। তারতুফ হচ্ছে মানে একজন স্বাভাবিকভাবেই এটার অর্থ হচ্ছে বক ধার্মিক, হ্যাঁ, অর্থাৎ ভণ্ড, প্রতারক, হ্যাঁ, এটার মানে শাব্দিক অর্থ হচ্ছে সেটা। তো নাটকে হচ্ছে আপনার সাধারণত মানে এই নাটকে একজন কিভাবে ভণ্ডামি করে, হ্যাঁ, এবং কিভাবে প্রতারণা করে মানে একটা ফ্যামিলিকে আয়ত্তে নিয়ে আসে। খুব সাধারণ দৃষ্টিকোণ থেকে মেসেজটা হচ্ছে এই। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আমিরুল মামুন, আব্দুল হাই, পলি চৌধুরী, সুমাইয়া বিনতে জামান, হামিদা শাম্মী, সৌরভ দেবনাথ, হাসিবুল ইসলাম, সাবিহা হোসাইন আফরিন, শ্রীকান্ত মণ্ডল, রাহুল মণ্ডল, নাফিস আহমেদ নিপন এবং মাহমুদুর রহমান বিজয়। আধিপত্যবাদী এক সমাজে মেয়েরা মাথা তুলে দাঁড়াবে নিজের অধিকারে। সুলতানার স্বপ্নগ্রন্থে এমন স্বপ্ন দেখিয়েছিলেন বাংলাদেশ নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। তার সেই স্বপ্ন এবং প্রত্যয়ের গল্প পর্দায় তুলে আনেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল হারগুয়েরা। এ নিয়ে বিস্তারিত থাকছে এবারের আয়োজনে। বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের সুলতানাস ড্রিম অবলম্বনে একই নামের একটি অ্যানিমেটেড সিনেমা নির্মাণ করেন স্প্যানিশ নির্মাতা ইসাবেল অ্যাগেরা। Yesterday, I had a nice chat with my father. He wanted to know about my last boyfriend. Talk less, they'd be much happier. First time in India? Did you come with your husband? Lo estoy viviendo todo esto tan alucinantemente nuevo para mí que no tengo ni idea. Estoy tranquila porque bueno, la peli está hecha y eso es lo que más importaba, llevar al final. বাংলাদেশি দর্শকদের জন্য সিনেমাটি আগামী 16 জানুয়ারি নিয়ে আসছে স্টার সিনেপ্লেক্স। সুলতানাস ড্রিম এর প্রথম প্রিমিয়ার হয় 2023 সালের 24 সেপ্টেম্বর স্পেনের সান সেবাস্তিয়ান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে। পরে স্পেনের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ওই বছরের 17 নভেম্বর। To keep them safe, we lock up the hungry ravening beasts. ভারত, সুইডেন, জার্মানি, ফ্রান্স, সুইজারল্যান্ড সহ 15টিরও বেশি দেশের চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয়েছে এল সুয়েনো দে লা সুলতানা। Are you looking for Rokea's grave? I am fascinated by her. Maybe you could help. Nothing you can say can pull me away. স্প্যানিশ ভাষায় 86 মিনিট দৈর্ঘ্যের এই অ্যানিমেশন চলচ্চিত্রটি এবার রোকেয়ার স্বদেশবাসী দেখতে পারবে। শুদ্ধ সঙ্গীতের ধারাবাহিক চর্চা ও শ্রোতাদের কাছে শাস্ত্রীয় সঙ্গীতকে নতুন করে পৌঁছে দেওয়ার লক্ষ্যে আঘাত কাটিয়ে সুরে ফিরল ছায়ানট। এ সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। ধানমন্ডির ছায়ানট সংস্কৃতি ভবনে গত শুক্র ও শনিবার ছিল 2 দিনব্যাপী শুদ্ধ সঙ্গীত উৎসব। এই উৎসবে নবীন ও প্রবীণ শিল্পীদের কণ্ঠ ও যন্ত্রসঙ্গীতের সাজানো পরিবেশনায় শাস্ত্রীয় সুরের আবেশে কেটেছে শ্রোতাদের সময়।
অধিবেশনের এই আয়োজন উৎসর্গ করা হয়েছে ওস্তাদ আলাউদ্দিন খাঁকে। আমি এটা ধারণই চেষ্টা করি আর কি, কাজী নজরুল ইসলামকে ধারণ করার। তো নজরুলের কবিতা ওটা এই সময়টা খুব বেশি মনে পড়ে, যে দুর্গমগিরি কান্তার মরুদুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে রাত্রি নিশীথে যাত্রীরা হুঁশিয়ার, দুলিতেছে তরি ফুলিতেছে জল ভুলিতেছে মাঝি পথ, এ তুফান ভারী দিতে হবে পারি নিতে হবে তরি পার। এই যে বর্তমান যে একটা প্রেক্ষাপটে আমার ছায়ানটে আজকে আসলাম, সেটা হচ্ছে উচ্চাঙ্গ সঙ্গীত উৎসব। গতবারও আমি ছিলাম, আমার খুব টানে এই উচ্চাঙ্গ সঙ্গীত। আমি কবিতার মানুষ, তো তারপরও আমাকে মনে হয় যে এই উচ্চাঙ্গ সঙ্গীত হলে কেমন যেন একটা অপার্থিব ব্যাপার কাজ করে। আর আপনি জানেন নজরুল ইসলামের প্রচুর গান লিখেছেন উনি, এই উচ্চাঙ্গ রাগ আশ্রয়ী গানগুলো উনি লিখেছেন। তো আমরা যারা আছি তারা কিন্তু নজরুলের এই উচ্চাঙ্গ সঙ্গীতের সঙ্গে আমরা নজরুলকে সবসময় নজরুল সঙ্গীতকে মনে করে উচ্চাঙ্গ সঙ্গীতের একটা পার্ট, এরকম মানুষের ধারণা। তো সুতরাং আমি এখানে আসি, ভালো লাগে সুর। ছায়ানটে আক্রমণের পর এই উৎসবের আয়োজন সংগঠনটির ঘুরে দাঁড়ানোরই প্রতীক। তার প্রতিফলন দেখা গেছে উৎসবে শ্রোতাদের উপস্থিতিতে। এখন তো আসলে খুব অস্থির একটা সময়, কারণ এখন তো আসলে ক্যাসেট সিডি কিছুই নেই, এবং ইউটিউব এসেছে, এবং টিকটক চলে এসেছে। মানুষ এখন 30 থেকে 40 সেকেন্ডের বেশি কোনো কিছুই শোনে না, তো একটা অস্থিরতা বাড়ছে। কিন্তু ভালো সংস্কৃতি এবং শিল্পের অন্যতম ব্যাপার হচ্ছে এটা আসলে শুনতে হবে, বুঝতে হবে, অনুভব করতে হবে। এই জন্য আসলে সব কিছুর থেকে অস্থিরতা কমানো দরকার, এবং সেই জন্য আসলে এই উদ্যোগগুলো বেশি করে গ্রহণ করা দরকার। আগাম নিবন্ধন করে আসা দর্শকে মিলনায়তন ছিল পূর্ণ। শাস্ত্রীয় সঙ্গীতের প্রতি শ্রোতাদের এই আগ্রহ এবং উপস্থিতি ছায়ানটের প্রত্যাবর্তনের বার্তাকেই জোরালো করেছে। বলিউড ইন্ডাস্ট্রির অ্যাকশন হিরোর তালিকায় শাহিদ কাপুরের নাম শীর্ষে। প্রায় 2 দশকেরও বেশি সময় ধরে ভিন্নধর্মী চরিত্রে অভিনয় করে নিজের দক্ষতা প্রমাণ করেছেন তিনি। সাম্প্রতিক সময়ে প্রকাশ পেল আসন্ন সিনেমা ও রোমিওতে শাহিদের উন্মাদনায় ভরা লুক, যেখানে ভালোবাসা নয় ধ্বংস নিয়ে আসছেন তিনি। সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। ছোট গত শুক্রবার 9 জানুয়ারি শাহিদ কাপুর সোশ্যাল মিডিয়ায় ও রোমিওর প্রথম লুক শেয়ার করে উইলিয়াম শেক্সপিয়ারের বিখ্যাত উক্তি লেখেন, ও রোমিও ও রোমিও কোথায় তুমি ও রোমিও। ও রোমিও জগতের এক ঝলক দেখুন। প্রকাশিত পোস্টারে দেখা যায় রক্তে ভেজা এক ভয়ঙ্কর রূপে শহীদ কাপুর। তার রক্তে ভেজা মুখ, গলায় ও হাতে কাটা ছেঁড়ার চিহ্ন স্পষ্ট। শরীর জুড়ে ছড়িয়ে থাকা রক্তাক্ত হাতের ছাপ, চোখে এমন এক দৃষ্টি যেখানে রাগ, পাগলামি আর বিজয়ের উল্লাস একসঙ্গে মিশে গেছে। তো রোমিও মারা যায় তো চুতিয়া। চিৎকার করতে থাকা শাহিদের চোখে মুখে ধরা পড়েছে তীব্র আবেগ। কালো রঙের আধা খোলা শার্ট, বেল্ট, আংটি, ব্রেসলেট ও চেইন পরে তিনি একেবারেই রুক্ষ ও আগ্রাসী চরিত্রে ধরা দিয়েছেন, যা সিনেমার অন্ধকার ও আবেগঘন গল্পের ইঙ্গিত দেয়। এই সিনেমাটি শেক্সপিয়ারের রোমিও অ্যান্ড জুলিয়েট থেকে অনুপ্রাণিত হলেও এটি আধুনিক প্রেক্ষাপটে নির্মিত একটি অন্ধকার ও হিংস্র প্রেমের গল্প। এতে ভালোবাসা, আসক্তি, রাগ ও বিশ্বাসঘাতকতার মতো বিষয় উঠে আসবে। সিনেমাটিতে শহীদের বিপরীতে অভিনয় করেছেন তৃপ্তি ডিমরি। ও রোমিও নামটা যতটা কাব্যিক, প্রথম ঝলকটা ততটাই ভয়ঙ্কর, অস্থির আর বেপরোয়া রূপে দেখা গিয়েছে। সিনেমাটি পরিচালনা করেছেন বিশাল ভারদ্বাজ। ও রোমিও ভালোবাসা দিবসের আগের দিন 13 ফেব্রুয়ারি মুক্তি পাবে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি খবর ছড়িয়ে পড়তে লাগে মাত্র কয়েক সেকেন্ড, কিন্তু সেই খবর সত্য কিনা তা বুঝতে অনেক সময় লাগে। ঠিক এমনই এক বিভ্রান্তিকর পরিস্থিতির মুখে পড়েন দক্ষিণ এশিয়ার সঙ্গীত প্রেমীরা, যখন আচমকাই রটে যায় কিংবদন্তি সুফি কণ্ঠশিল্পী আবিদা পারভিনের মৃত্যুর খবর। এ নিয়ে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। সামাজিক
সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভুয়া খবরে বিভ্রান্ত হয়ে পড়েন দক্ষিণ এশিয়ার লাখো সঙ্গীত প্রেমী। হঠাৎ করেই গুজব রটে যায়, কিংবদন্তি সুফি কণ্ঠশিল্পী আবিদা পারভিন আর নেই। মুহূর্তের মধ্যেই ফেসবুক ও অন্যান্য প্ল্যাটফর্ম ভরে ওঠে শোকবার্তা, দোয়া আর আবেগঘন পোস্টে। তবে কিছু সময়ের মধ্যে বিষয়টি নিয়ে পরিষ্কার তথ্য সামনে আসে। নির্ভরযোগ্য সূত্র এবং শিল্পীর ঘনিষ্ঠজনরা নিশ্চিত করেন এই খবর সম্পূর্ণ মিথ্যা। আবিদা পারভিন সুস্থ আছেন এবং তার মৃত্যুর খবরের কোনো ভিত্তি নেই। ভক্তদের জন্য স্বস্তির খবর হলেও এই ঘটনায় আবারও সামনে এলো সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই ছাড়া খবর ছড়িয়ে পড়ার ভয়াবহ দিকটি। কয়েকটি বিভ্রান্তিকর পোস্টই মুহূর্তের মধ্যে ছড়িয়ে দিতে পারে আতঙ্ক, শোক আর অস্থিরতা। সঙ্গীতাঙ্গনের মানুষজন ও ভক্তরা এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বলেন, এমন একজন শিল্পীকে ঘিরে ভুয়া খবর ছড়ানো শুধু দায়িত্বহীনতাই নয়, এটি আবেগের সঙ্গেও নিষ্ঠুর খেলা। তারা সবাই অনুরোধ জানিয়েছেন কোনো খবর শেয়ার করার আগে তার সত্যতা যাচাই করার। আন্তর্জাতিক বিনোদন অঙ্গনে আবারও একবার আলোচনায় প্রিয়াঙ্কা চোপড়া। গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস অনুষ্ঠানে উপস্থাপক হিসেবে দেখা গিয়েছে এই বলিউড ও হলিউড তারকাকে। সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। বিশ্বের অন্যতম সম্মানজনক পুরস্কার গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস গত 11 জানুয়ারি রাতে মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসে অনুষ্ঠিত হয়। 83তম এই অনুষ্ঠান উপস্থাপনায় অংশ নেন, যারা উপস্থাপনায় ছিলেন হলিউডের জর্জ ক্লুনি, জুলিয়া রবার্ট, পামেলা অ্যান্ডারসন, অরল্যান্ডো ব্লুম, মাইলি সাইরাসদের মতো তারকারা। ডিক ক্লার্ক প্রোডাকশনস প্রযোজিত এই অনুষ্ঠান সরাসরি সম্প্রচারিত হয় বাংলাদেশ সময় সোমবার 12 জানুয়ারি সকাল 7টায়। এবারের আসরের সর্বোচ্চ মনোনয়ন পেয়েছে লিওনার্দো ডিকাপ্রিওর বহুল আলোচিত সিনেমা ওয়ান ব্যাটল আফটার অ্যানাদার। 9টি মনোনয়ন নিয়ে শীর্ষে অবস্থান করছে এটি। 8টি মনোনয়ন নিয়ে তার পরের স্থানে রয়েছে সেন্টিমেন্টাল ভ্যালু। এছাড়া সিনার্স ও হ্যামলেট পেয়েছে 6টি করে মনোনয়ন। I'm cheering for The Pit. Oh, okay. Oh my You? বিশ্ব চলচ্চিত্র এবং টেলিভিশন অঙ্গনের অন্যতম মর্যাদাপূর্ণ এই আয়োজনের মঞ্চে প্রিয়াঙ্কা চোপড়ার অংশগ্রহণ দক্ষিণ এশিয়ার দর্শকদের জন্য বিশেষ গর্বের। এবারে হলিউড সিনেমা প্রেমীদের জন্য একটি সুখবর। আমেরিকান বিজ্ঞান ও কথা সাহিত্য ও থ্রিলার ধর্মী সিনেমা মার্সি আগামী 23 জানুয়ারি 2026 বড় পর্দায় মুক্তি পেতে যাচ্ছে। এটি পরিচালনা করেছেন তিমুর বেক মাম্বেটভ এবং প্রধান ভূমিকায় থাকছেন খ্যাত অভিনেতা ক্রিস প্র্যাট এবং রেবেকা ফেরগুসন। এ নিয়ে বিস্তারিত জানবো এবারের আয়োজনে। मैं देखता हूं 4196 ये शायद हिट एंड रन वाली एसयूवी है। এই সিনেমার গল্প 2029 সালের লস অ্যাঞ্জেলসকে কেন্দ্র করে একটি রহস্যময় হত্যা মামলা ঘিরে আবর্তিত হয়েছে থ্রিলার, যেখানে একজন তদন্তকারী গোয়েন্দা তার স্ত্রীর হত্যার অভিযোগ নিজেই বিচারকের সামনে দোষী প্রমাণের চ্যালেঞ্জ মোকাবেলা করেন। बनी एक ऐसी न्याय व्यवस्था है जिसके पास हर कैमरा, सेल फोन और डेटाबेस का एक्सेस है। এর জন্য শুধুমাত্র 90 মিনিট সময় দেয়া হয়, আর তার উপর নির্ভর করে একটি উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তায় পরিচালিত বিচার ব্যবস্থা তার ভাগ্য নির্ধারণ করবে। সিনেমাটি মুক্তির আগে থেকেই দর্শকদের আগ্রহ আকর্ষণ করেছে এর থ্রিলিং প্লট এবং উচ্চ প্রযুক্তির বিচার কাঠামোর কল্পকথা ভাবনার জন্য। আধুনিক বিজ্ঞান, অ্যাকশন এবং মানবিক টানাপোড়েনের সমন্বয়ে তৈরি মার্সি এটি সিনেমা প্রেমীদের কাছে আরও একটি উত্তেজনাকর অভিজ্ঞতা বয়ে আনবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তাই আগামী 23 জানুয়ারি মুক্তির অপেক্ষায় থাকুন। মার্সি হয়ে উঠতে পারে বছরের অন্যতম উল্লেখযোগ্য ব্লকবাস্টার। आपको सच में लगता है मैंने अपनी पत्नी का खून किया? मुझे लगता है आप कोई जरूरी बात छिपा रहे हैं। মনস্তাত্ত্বিক ভৌতিকতার এক নতুন অধ্যায় খুলে দিতে যাচ্ছে রিটার্ন টু সাইলেন্ট হিল সিনেমায়। সম্প্রতি প্রকাশিত সিনেমার ট্রেলারে স্পষ্টভাবে উঠে এসেছে জেমস সান্ডারল্যান্ডের ভেতরের ভাঙচুর, অপরাধবোধ আর অজানা ভয়। কুয়াশায় ঢাকা সাইলেন্ট হিল শহর এবার শুধু ভয়ের জায়গা নয়, হয়ে উঠেছে মানুষের মনের অন্ধকারের আয়না। সে সম্পর্কে বিস্তারিত জানবো এবারের আয়োজনে।
James, so much time has passed, but I'm asking. এই সিনেমার গল্প আবর্তিত হয়েছে জেমস সান্ডারল্যান্ডকে ঘিরে। বহু আগে হারিয়ে যাওয়া প্রিয় মানুষকে খুঁজতে গিয়ে ফিরে আসেন সাইলেন্ট হিলে। কিন্তু এই শহরে ঢোকার পর ধীরে ধীরে স্পষ্ট হয় আসল শত্রু বাইরের দানব নয়, বরং জেমসের নিজের স্মৃতি, অপরাধবোধ আর না বলা সত্যগুলো। নতুন ট্রেলারে দেখা যায় ভয়ঙ্কর পরিবেশ, পরিচিত কিছু দানব এবং অস্বস্তিকর নীরবতা। সব মিলিয়ে সিনেমাটি ভয় দেখানোর পাশাপাশি দর্শককে মানসিকভাবে চাপে ফেলতে চায়। এটি কেবল জাম্প স্কেয়ার নির্ভর ভৌতিক সিনেমা নয়, বরং ধীর গতির গভীর মনস্তাত্ত্বিক অভিজ্ঞতা। পরিচালক ক্রিস্টোফ গ্যান্সের ভাষায় রিটার্ন টু সাইলেন্ট হিল মূলত এক ভাঙা মানুষের আত্ম অনুসন্ধানের গল্প। এখানে ভালোবাসা, হারানো অনুশোচনা আর শাস্তির ধারণা একসঙ্গে মিশে গেছে। ট্রেলারে তারই ইঙ্গিত মিলেছে প্রতিটি ফ্রেমে। ভয়, কুয়াশা আর মানসিক যন্ত্রণার এই যাত্রায় জেমস সান্ডারল্যান্ড শেষ পর্যন্ত কি খুঁজে পাবেন মুক্তি নাকি আরও গভীর অন্ধকার, তা জানতে দর্শকদের অপেক্ষা করতে হবে আগামী 23 জানুয়ারি পর্যন্ত। স্যান্ডেলিনা শোবিজ ওয়ার্ল্ড থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। পরবর্তী আপডেট নিয়ে আবারও ফিরবো আগামী সপ্তাহে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বিনোদনের সাথেই থাকুন।